প্রিয় দর্শক, এবার সারা বছর জুড়েই ডেঙ্গু রোগী ছিল, কিন্তু গত মাস দুয়েক যাবৎ ডেঙ্গু এবং চিকনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে অনেক। হাসপাতালে, বহির্বিভাগে, এমনকি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও রোগী আসার হার বেশি। সময় মতো সচেতনতা, প্রতিরোধ ব্যবস্থা এবং সঠিক চিকিৎসাই পারে আমাদের এই রোগের হাত থেকে রক্ষা করতে। আজকে আমরা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে আলোচনা করব। দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অ্যাকিউট মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার আহমদ মুরসাল আনাম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমাদের দেশে ডেঙ্গু সম্পর্কে সবাই মোটামুটি জানে, হয়তো কিভাবে প্রতিরোধ করতে হবে কিংবা সচেতনতা ওভাবে আমাদের মধ্যে ডেভেলপ করেনি, কিন্তু অনেকেই জানেন ডেঙ্গু সম্পর্কে। চিকুনগুনিয়া এই বছর আমরা অনেক বেশি দেখছি। তো আপনার কাছে আমি জানতে চাইব যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই দুটোর মধ্যে পার্থক্য কী? দুটোই জ্বর, দুই ধরনের ভাইরাস দিয়ে হয়। সমস্যা হচ্ছে যে দুটো একই মশার দ্বারা বাহিত। এবং ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার কিছু সিমটমস আছে যেগুলি প্রায় এক, যেমন উচ্চ মাত্রার জ্বর থাকে, গায়ে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে। আমাদের পার্থক্য করার ক্লিনিক্যালি সবচেয়ে বড় যে অস্ত্রটি সেটা হচ্ছে যে চিকুনগুনিয়াতে জয়েন্ট পেইনস বেশি হয়, যেখানে ডেঙ্গিতে জয়েন্টস পেইন থাকলেও এতটা সিভিয়ার হয় না, এবং এছাড়াও মাথা ব্যথাটা ডেঙ্গুতে বেশি থাকে। এছাড়া ডেঙ্গুর খারাপ হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে, সিভিয়ার ডেঙ্গি যেটা আমরা মেডিকেল টার্মে বলি। চিকুনগুনিয়াতে সাধারণত এরকম লাইফ থ্রেটনিং কোনো কন্ডিশন আসে না। এছাড়া ডায়াগনস্টিক যেসব উপায় আছে, টুলস আছে, সেটার মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি কোন রোগীর ডেঙ্গি হয়েছে, কোন রোগীর চিকুনগুনিয়া হয়েছে। আচ্ছা, আপনি বললেন যে একই ধরনের মশা দিয়ে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটি রোগী হচ্ছে, কিন্তু স্পেসিফিক কোনো মশার কামড়ে মানে একই হয়তো একবার ইনফেকশন যেটা হবে একবারই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া কি হতে পারে? ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যখন হয় তখন তার রোগীর শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করে। ডেঙ্গির 4 ধরনের স্ট্রেইন আছে, ডেঙ্গি 1, 2, 3 এবং 4। যার একবার ডেঙ্গু 2 দ্বারা হলো, তার ভবিষ্যতে ডেঙ্গু 2 হওয়ার আর সম্ভাবনা থাকে না, বিকজ অ্যান্টিবডি থাকে। কিন্তু অন্য স্ট্রেইন দিয়ে যদি আক্রান্ত হন তাহলে আবার ডেঙ্গি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা সিভিয়ার হওয়ার একটা সম্ভাবনা থাকে। চিকুনগুনিয়ার এরকম কোনো স্ট্রেইন নেই। চিকুনগুনিয়া একবার হয়ে গেলে চিকুনগুনিয়া ভবিষ্যতে না হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু অ্যান্টিবডি ফর্ম করে গেছে। আচ্ছা, তার মানে মোটামুটি বলা যায় যে চিকুনগুনিয়াতে কেউ যদি একবার আক্রান্ত হন তাহলে সেটা তাকে এক ধরনের ইমিউনিটি দিচ্ছে, পরবর্তীতে হবে। আচ্ছা, ডেঙ্গুর একটা আপনি বলছিলেন যে যদি পরবর্তীতে আবার আক্রান্ত হন অন্য কোনো স্ট্রেন দিয়ে তাহলে সেটা সিভিয়ার ডেঙ্গু জ্বর হতে পারে। তো ডেঙ্গু জ্বর এবং সিভিয়ার ডেঙ্গু জ্বর এই দুটোর মধ্যে পার্থক্য কী? ডেঙ্গু জ্বর যে কোনো ভাইরাল ফিভারের মতোই, যেটা বললাম যে উচ্চমাত্রার জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, গায়ে ব্যথা থাকে, র্যাশ হয়। কিন্তু সিভিয়ার ডেঙ্গি আমরা তখনই বলি যখন কিছু কিছু রোগীর ক্ষেত্রে, এবং সাধারণত একটা সেকেন্ড টাইম ইনফেকশন হলে এবং কিছু কিছু ঝুঁকিপূর্ণ রোগীর ক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যায়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইনফেক্টেড হয় এবং সেটা কার্যক্ষমতা কমে যায়। এরকম লাইফ থ্রেটনিং সিচুয়েশনটাকে আমরা মেডিকেল টার্মে সিভিয়ার ডেঙ্গি বলি। একটু শুধু এক্সপ্লেনেশন করা দরকার যে ডেঙ্গির ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, WHO জেনেভা ক্লাসিফিকেশন বা প্যান আমেরিকান ক্লাসিফিকেশন একরকম, আমাদের সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল যে WHO আছে সেটার ক্লাসিফিকেশনটা সামান্য ডিফারেন্ট। আমাদের এখানে এই রক্ত
রক্তের যে তরল অংশ সেটা বের হয়ে যাওয়ার রিস্কটা বেশি থাকে এবং সেটাকে বলা হয় হেমোরেজিক ডেঙ্গি ফিভার। সো এখানে ডেঙ্গি হেমোরেজিক এবং ডেঙ্গি শক সিনড্রোম বলে দুটো ক্লাসিফিকেশন এক্সট্রা আছে। কিন্তু যখনই নর্মাল একটা ভাইরাল ফিভারের থেকে খারাপ দিকে যাচ্ছে, অ্যাজ এ হোল এটাকে সিভিয়ার ডেঙ্গি আমরা বলছি। এবং ম্যানেজমেন্ট মোটামুটি সিভিয়ার ডেঙ্গির সেটা হেমোরেজিক হোক আর শক সিনড্রোম হোক, ম্যানেজমেন্ট গাইডলাইন্স প্রায় কাছাকাছি। আচ্ছা, কিন্তু এই দুটো রোগের আপনি বললেন ম্যানেজমেন্ট প্রায় কাছাকাছি চিকিৎসা ব্যবস্থা, কিন্তু লক্ষণ কি আলাদা কোনো কিছু কি বোঝা যায়? অবশ্যই। যেমন ডেঙ্গি যাদের ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তো ন্যাচারালি তাদের দুর্বলতা দেখা দেয়, এক্সট্রিম ফ্রাস্ট্রেশন দেখা দেয়, অনেক সময় এতই দুর্বল হয়ে যান যে খেতেও পর্যন্ত পারেন না। যদি ফুসফুসের বাইরে পানি জমে, প্লুরাল ইফিউশন যেটা আমরা মেডিকেল টার্মে বলি, সেক্ষেত্রে শ্বাসকষ্ট, বুকে ব্যথা হয়। ব্লাড প্রেশার বেশি কমে গেলে কিডনি এফেক্টেড হতে পারে, তখন প্রস্রাব কমে যায় এবং শরীরে বিভিন্ন জায়গায় ডেঙ্গি সিভিয়ার ডেঙ্গির কারণে পানি জমে যেতে পারে, যেমন পেটে, আমরা অলরেডি ফুসফুসের কথা বললাম, এরকম সিচুয়েশনে অনেক সময় হার্টের চারপাশেও পানি জমে যায়। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, হার্ট, ব্রেইন, লিভার এগুলিও এফেক্টেড হতে পারে। এবং সবচেয়ে যেটা ভয়াবহ সেটা হচ্ছে রক্তক্ষরণ হতে পারে প্লেটলেট কমে যাওয়ার কারণে। এইগুলি বিভিন্ন সিমটমস দেখে আমরা সিভিয়ার এবং নন সিভিয়ার ডেঙ্গুগুলিকে আলাদা করি। কিছু ওয়ার্নিং সাইনস আছে যেগুলি যখন রোগীরা নিয়ে আসেন সেগুলি দেখে আমরা একটা প্রেডিকশন করতে পারি যে ডেঙ্গি এটা খারাপ বা সিভিয়ার ডেঙ্গির দিকে যাবে। যেমন বমি বমি ভাব হওয়া বা দিনে 3 বারের বেশি বমি হওয়া, ডায়রিয়া হওয়া দিনে 3 বারের বেশি, একদম পাতলা পায়খানা হওয়া, প্রচণ্ড পেটে ব্যথা হয়। এছাড়া বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, সেটা দাঁতের গোড়া থেকে শুরু করে প্রস্রাব পায়খানার সাথেও হতে পারে। লিভার ফাংশন একদম ক্লিনিক্যালি অনেকের জন্ডিস দেখা যায় বা পরীক্ষা করলে দেখা যায় লিভার ফাংশন খুব গ্রসলি অল্টার থাকে। এরকম বিভিন্ন 7টি যে ওয়ার্নিং সাইন্সের কথা বললাম সেগুলি দেখে আমরা একটা প্রেডিকশন করতে পারি যে এটা সিভিয়ার ডেঙ্গির দিকে যাচ্ছে অথবা যেতে পারে। আচ্ছা, তার মানে আমাদের মধ্যে পরিচিত যদি কারো এরকম হয় যে ডেঙ্গু বা ডেঙ্গি যেটাই আমরা বলি, যে তার এই জ্বরের সাথে তার রক্তক্ষরণ আছে, হয়তো মাড়ি থেকে রক্ত পড়ছে কিংবা অন্য কোনো জায়গায় রক্তক্ষরণ আছে, তাহলে আমরা কি ধরেই নিতে পারি যে এটা সিভিয়ার ডেঙ্গি আসে? মোটামুটি জি। আচ্ছা, এরকম কি হতে পারে যে একজন ডেঙ্গু রোগে আক্রান্ত, মানে ভাইরাস দিয়ে আক্রান্ত, কিন্তু লক্ষণ প্রকাশ পেল না? আচ্ছা, আমি একটু আপনার এই প্রশ্নটা উত্তর জানবার আগে আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু তার প্রশ্নটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, স্যারের কাছে একটু জানতে চাচ্ছি যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এটা কি ছোঁয়াচে কিনা, মানে বাসায় একজনের হলে কি আরেকজনের হবে কিনা? আর একটা বিষয় হচ্ছে জ্বর হলে কিভাবে বুঝবো যে এটা ডেঙ্গু বা চিকুনগুনিয়া? ধন্যবাদ দর্শক। ডেঙ্গু বা চিকুনগুনিয়া এটি আসলে ছোঁয়াচে না, কিন্তু যে একই বাসায় আপনারা আছেন অন্যান্য ফ্যামিলি মেম্বার্স, একটা মশাই কিন্তু সবাইকে বা একাধিক ব্যক্তিকে কামড়াতে পারে। সুতরাং একই বাসায় একই মশার থেকে ডেঙ্গু বা চিকুনগুনিয়া ছড়াতে পারে, যদিও এটা ঠিক ছোঁয়াচে বলতে আমরা যা বুঝি তা না। আর এছাড়া জ্বর হলে যে কোনো ভাইরাল ফিভারের সাথে এটাকে সহজেই প্রথমে হয়তো বা আলাদা করা যায় না, কিন্তু আমরা কিছু কিছু সিমটমস আছে স্পেসিফিক, যেমন মাথা খুব প্রচণ্ড ব্যথা করে, চোখের পিছনে ব্যথা হয়, গায়ে মাংসে যে ব্যথা হয় মনে হয় যেন হাড় ভেঙে যাচ্ছে, এরকম ব্যথা, এটার থেকে আমরা ডেঙ্গু এটা আন্দাজ করতে পারি যে খুব সম্ভবত ডেঙ্গু হয়েছে। এছাড়া একটু আগে বললাম যেটা, যে জয়েন্টস আমাদের বিশেষত হাতের এই ছোট ছোট জয়েন্টগুলি বা পায়ের পাতার জয়েন্টগুলি ব্যথা হওয়া, প্রচণ্ড ব্যথা হওয়া, এবং অনেকে মুট করতে পারে না, নাড়াচাড়ায় সমস্যা হয়, এরকম হলে চিকুনগুনিয়া হওয়ার পসিবিলিটিটা বেশি মনে হয়, কিন্তু কনফার্ম অবশ্যই করতে হবে পরীক্ষার মাধ্যমে। এরকম কি হতে পারে যে একজন ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত কিন্তু তার কোনো লক্ষণ প্রকাশ পেল না? লক্ষণ প্রকাশ পেল না এটার চেয়েও বেশি হয় যে যে কোনো ভাইরাল ফিভারের মতো এর কিছু ফ্লু লাইক সিমটমস থাকে, যেমন একটু গায়ে গায়ে জ্বর, একটু কখনো সর্দি সর্দি ভাব, এরকম। তো এটা অনেক সময় কেউ বোঝে না যে বেশিরভাগ সময় প্রথমবার যখন ইনফেক্টেড হয়
তখন এটা খেয়াল করে না যে এরকম জ্বর আছে। সো এরকম সময় অবশ্যই একটা থাকতে পারে যে ডেঙ্গি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না যে তার বা ডায়াগনোজড হয়নি যে ডেঙ্গি হয়েছে। আচ্ছা, কিন্তু তিনি কি ওই সময় অন্য কাউকে আক্রান্ত করতে পারেন, ইনফেক্ট করতে পারেন? যদি ওই সময় যখন অ্যাক্টিভ ভাইরাস তার শরীরে আছে, হয়তো পরিমাণে কম কিন্তু ভাইরাস আছে, মশা যদি তাকে কামড়ায় এবং সেই ভাইরাস মশার শরীরে চলে যায়, তখন অবশ্যই সেখান থেকে আরেকজন ইনফেক্টেড হতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলি যে আমাদের কাছে যেমন একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে এটা ছোঁয়াচে কিনা, এবং আপনি খুবই সুন্দরভাবে বলেছেন যে এটা আসলে ছোঁয়াচে না, কিন্তু একই মশা দিয়ে যদি পরিবারের অন্যান্যরা, যেটা খুবই স্বাভাবিক যে একই মশা হয়তো একই পরিবারের একাধিক সদস্যকে কামড়ালো, সেক্ষেত্রে মনে হয় যার সিমটম আছে, লক্ষণ আছে, তাকে যদি আমরা আলাদা করে রাখতে পারি, সেক্ষেত্রে মনে হয় আর এই ইয়েটা হয় না। সাধারণত নিয়মই হচ্ছে যদি বাসায়ও ট্রিটমেন্ট করা হয়, তাকে মশারির মধ্যে রেখে ট্রিটমেন্ট করাটা বেটার। এখানে একটু সচেতনতার ব্যাপার আছে যে অন্য সকল মশা, ধরেন কিউলেক্স বা অ্যানোফিলিস প্রজাতির যে মশা, সেগুলি বেশিরভাগ সময় সন্ধ্যার পরে রাতের দিকে কামড়ায়। এডিস মশা যেটা এই ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার বাহক, এর ব্যতিক্রমটাই হচ্ছে যে এটি সকালেও কামড়ায়। সো এই কারণে যে দিনের বেলাতেও আমরা যাতে মশারি ছাড়া না ঘুমাই, মশারির ভিতরে থাকি, অথবা রিপেলেন্টস যেগুলি আছে, বিভিন্ন অয়েন্টমেন্ট পাওয়া যায় বা স্প্রে পাওয়া যায়, ফুল শার্ট ফুল প্যান্ট পরে থাকা, এগুলি সব মানে এই রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা, সাধারণত ডেঙ্গি এবং চিকুনগুনিয়া এই ভাইরাস শরীরে কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে? একবার ঢুকলে এটা জ্বর হওয়ার আগে 2 থেকে 8 দিন পর্যন্ত জ্বর কোনো সিমটম প্রকাশ ছাড়াই থাকতে পারে। একবার শরীরে ঢোকার পরে প্রায় 10 দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত এটা মানুষ ভেদে জীবাণু অ্যাক্টিভ থাকতে পারে। এটা ডেঙ্গি এবং চিকুনগুনিয়া উভয়ের জন্যই কাছাকাছি ফেজ। আচ্ছা, তার মানে যখনই কি কেউ একজন আক্রান্ত হলেন, তখন তিনি 2 সপ্তাহ পর্যন্ত আসলে এই ভাইরাসটি দিয়ে অন্য কাউকে আক্রান্ত করতে পারেন। বইপত্রের হিসাবে দুটোর ক্ষেত্রেই যে জ্বর হওয়ার 2 দিন আগে থেকে জ্বর ভালো হয়ে যাওয়ার 2 দিন পর পর্যন্ত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটোই স্প্রেড করতে পারেন। আচ্ছা, এরকম কি কোনো খাবার আছে যেটা ডেঙ্গি রোগীদের খাওয়া উচিত? কারণ আমরা পেঁপে নিয়ে অনেক কথা শুনি, সেজন্য যে কোন ধরনের খাবার খাওয়া উচিত কিংবা কোনটা আসলে পরিহার করে চলা উচিত, এরকম কিছু আছে কিনা ডেঙ্গি রোগীদের ক্ষেত্রে? ঠিকই বলেছেন যে পেঁপে বা পেঁপে পাতার রস এ নিয়ে রোগীদের মধ্যে বেশ প্রশ্ন আসে। আসলে জিনিসটা হচ্ছে যে ডেঙ্গিতে যেটা হয়, প্লেটলেটটা ভাইরাসের কারণে আমাদের এখানে অস্থিমজ্জার ভিতরে রক্ত তৈরি হয়, এর থেকে বাইরে এসে রক্ত সংবহন তন্ত্রের মধ্যে থাকে। ডেঙ্গি ভাইরাসের বিভিন্ন কারণে এখানে প্লেটলেটটা ভেঙে যায়। আচ্ছা, তাই যেসব খাদ্য, যেমন পেঁপে হতে পারে, অন্যান্য শাকসবজি, সবুজ শাকসবজি, বিটরুটস, বিভিন্ন ভিটামিনের সোর্স যেগুলি রক্ত কণিকা তৈরিকে বৃদ্ধি করে, সেগুলি সবই খাওয়া বেটার। যে বেশি বেশি তৈরি হচ্ছে, তাহলে প্লেটলেট ভেঙে গেলেও অতখানি বিপজ্জনক সীমার নিচে নামছে না। এটা একটা স্কুল অফ থট, বিশেষত অনেক নিউট্রিশনিস্ট। তার মানে আমরা কি এটা পুষ্টিকর খাবার, এটা বলতে পারি? পুষ্টিকর খাবার, এক্স্যাক্টলি। আর খাবার পরিহারের কথা যেটা বললেন, এমন কোনো খাবার আসলে গাইডলাইনে নেই যে নিষেধ, কিন্তু ডেঙ্গিতে আমরা যখন স্পেশালি সিভিয়ার ডেঙ্গিতে যাই, বমি হয়, ডায়রিয়া হয়, আমাদের হজম শক্তি অনেকটা কমে যায়। সো গুরুপাক খাদ্য যেমন তেল, চর্বি জাতীয় খাবার, অ্যালকোহল, অতিরিক্ত চা বা কফি, এগুলি পরিহার করা ভালো। কারণ অনেক সময় এই যে আমাদের পরিপাকতন্ত্রে ইরিটেশন হলে সেখান থেকে যদি কোনো কারণে রক্তক্ষরণ হয়, এবং যেহেতু ডেঙ্গি খারাপ হলে রক্ত লস হওয়ার একটা, ব্লিডিং হওয়ার একটা রিস্ক থাকে, প্লেটলেট কম, এই সব খাবার যাতে যেগুলি ইরিটেশন করে সেগুলি পরিহার করাই ভালো। আচ্ছা, এই দুটো রোগের ক্ষেত্রে কারা আসলে ঝুঁকির মধ্যে আছেন? দুটো রোগের ক্ষেত্রেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বয়স যাদের একদম কম, অর্থাৎ শিশুরা, বৃদ্ধরা,
গর্ভবতী মায়েরা এবং যাদের ক্রনিক ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা হার্টের ডিজিজ, কিডনির ডিজিজ, তারা অন্যান্য যে কোনো মানুষের চেয়ে যে কোনো রোগের ক্ষেত্রেই বাট এটার জন্য বেশি ঝুঁকিতে থাকেন। আচ্ছা, কেন আমরা এদেরকে ঝুঁকির মধ্যে রাখছি? তার কারণ হচ্ছে এদের ইমিউনিটিটা কম। বৃদ্ধ বয়স এবং শিশুদের ডেফিনেটলি অ্যান্টিভাইরাল যেসব ইমিউন সিস্টেম আছে সেগুলি অতখানি ভালো কাজ করে না। গর্ভবতী মায়েদের জন্য ঝুঁকির বড় কারণ হচ্ছে যে কোনো গর্ভবতী মায়েরই ইমিউন সিস্টেম খারাপ থাকে। এছাড়াও মায়ের থেকে গর্ভের যে শিশু তার মধ্যেও এই রোগ ছড়াতে পারে এবং কমপ্লিকেশন তৈরি করতে পারে। আচ্ছা। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে তো অবশ্যই যাদের ডায়াবেটিস তাদের ইমিউনিটি কম, যাদের হার্টের অসুখ আছে এরকম রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসপিরিন নামক ওষুধ খেতে হয়, যেটা প্লেটলেটকে অক্ষম করে দিয়ে রক্ত যাতে জমাট বেঁধে না যায় তাদের সেই ভাবে কাজ করে। সো এরা বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আচ্ছা, সাধারণত এই ধরনের জ্বর হলে কখন ডাক্তারের কাছে কিংবা চিকিৎসকের কাছে যাওয়া উচিত? কারণ এমনিতেই দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে রোগীর আধিক্য আছে, বেড খালি পাওয়া যায় না। সেক্ষেত্রে কি জ্বর হলেই একজন চিকিৎসকের কাছে যাবেন কিংবা হাসপাতালে যাবেন? ডেঙ্গু বা চিকুনগুনিয়ার জ্বর তো আসলে হবেই, কিন্তু সিভিয়ারিটি যদি খুব বেশি না হয় তখন হাসপাতালে গিয়ে যে শিরাপথে স্যালাইন নেওয়া বা অন্যান্য ওষুধ দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু হয় না। আমরা একটু আগে যে আমাদের ওয়ার্নিং সাইন্সগুলির কথা বলছিলাম, যে এমন অনেক জ্বর উঠেছে এবং প্রচণ্ড দুর্বল, যে খেতে পারছেন না, যে কোনো পথে ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, জন্ডিসের মতো দেখা যাচ্ছে, পেটে প্রচণ্ড ব্যথা, ডায়রিয়া, বমি হচ্ছে, এই সব যখন হবে অনেকের অন্যান্য সিমটমসগুলি যেমন মস্তিষ্কে যদি ডেঙ্গির বা চিকুনগুনিয়ার এক্সট্রিম ফেজে অ্যাটাক করে তখন অজ্ঞান হয়ে যায়, এরকম যে কোনো আউট অফ দ্য বক্স সিমটমস থাকলে তখন অবশ্যই হাসপাতালে বা ডাক্তারের কাছে যাওয়া উচিত। বাট সাধারণ জ্বর হলেই যেতে হবে, এটা আসলে বার্ডেন তৈরি হয় হাসপাতালে বা ডাক্তারের চেম্বারে না যাওয়াই ভালো। আচ্ছা, আমরা যে বলি যে পেপটিক আলসার ডিজিজ, সাধারণ ভাষায় যেটাকে গ্যাস্ট্রিকের সমস্যা বলে, এই পেপটিক আলসার ডিজিজ যদি রোগীদের থাকে সেই ক্ষেত্রে কি তার এক্সট্রা কোনো কশাস হওয়ার কিংবা সতর্ক হওয়ার প্রয়োজন আছে? কারণ সেক্ষেত্রে কি তার ব্লিডিংয়ের কোনো চান্স আছে ডেঙ্গুর ক্ষেত্রে? ডেঙ্গুর জন্য আলাদা করে ব্লিডিংয়ের কোনো চান্স নাই। ডেঙ্গুতে যেটা সমস্যা হয় যে ব্লিডিং শুরু হলে সহজে বন্ধ না হতে পারে। সো পেপটিক আলসার ডিজিজের বা গ্যাস্ট্রিকের রোগীদের স্বাভাবিকভাবে আমরা যেসব পরামর্শ দিয়ে থাকি, যে যেসব খাদ্য খেলে তাদের অ্যাসিডিটি বাড়ে সেগুলি কম খাওয়া বা গুরুপাক খাদ্য পরিহার করা, অ্যান্টি আলসারেন্ট ওষুধপত্র ব্যবহার করা, সেই স্বাভাবিক নিয়ম পালন করলেই চলবে। আচ্ছা, কিছু লক্ষণের কথা বললেন যে যেটা থেকে হয়তো আলাদা করা যায় যে এটা ডেঙ্গি না চিকুনগুনিয়া, কিন্তু যখন চিকিৎসকের কাছে আসেন একজন রোগী, আপনাদের কি কোনো পরীক্ষা আছে যেটার মাধ্যমে আসলে একদম নিশ্চিত হওয়া যায় যে এটা ডেঙ্গি কিংবা এটা চিকুনগুনিয়া? অবশ্যই। ডেঙ্গুর জন্য ডেঙ্গু NS1 অ্যান্টিজেন, RT-PCR এবং অ্যান্টিবডি প্রথম সপ্তাহে NS1 অ্যান্টিজেন এবং RT-PCRটা করলে ফলাফল পাওয়া যায়। প্রথম সপ্তাহের পরে দ্বিতীয় সপ্তাহ থেকে অ্যান্টিবডি করতে হয়। চিকুনগুনিয়ার ক্ষেত্রেও সেম, শুধু ওখানে NS1 অ্যান্টিজেন নাই, এখানে RT-PCR প্রথম সপ্তাহের পরে অ্যান্টিবডি এটা টেস্ট করা। তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা চিকিৎসকদেরও মাথায় রাখতে হবে, যে সব সময় সব টেস্ট পজিটিভ আসে না। যেমন 3 দিনের পরে সাধারণত NS1 নেগেটিভ হয়, আবার RT-PCR অনেক সময় 5 দিনের পর থেকে তৈরি হতে মানে পজিটিভ আসা শুরু করে। মাঝখানে যদি আমরা ওই উইন্ডো পিরিয়ডটা করি, অথবা একদম জ্বর হয়েছে আমি সাথে সাথে চলে গেলাম টেস্ট করাতে, এরকম সময়গুলিতে কিন্তু ফলস নেগেটিভ টেস্ট হয়। সো এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
ডেঙ্গি এবং চিকুনগুনিয়া দিয়ে আক্রান্ত হলে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটি সাধারণত একজনের শরীরে কতদিন পর্যন্ত থাকতে পারে, মানে কতদিন পর্যন্ত, আমি আসলে জানতে চাইছি যে একজন এই আর ডেঙ্গি হবে না কিংবা চিকুনগুনিয়া হবে না সেটা চিন্তা করতে পারেন। এক কথায় যদি বলতে যাই লং টার্ম, আচ্ছা। মোটামুটি বলা যায় যে একজন মানুষের জীবদ্দশায় এটা আর হবে না। কিন্তু ডেঙ্গির কথা যেটা বললাম শুরুতেই বলেছি যে যেহেতু এটার 4টি ডিফারেন্ট স্ট্রেইন আছে, একটি দিয়ে আক্রান্ত হলে শুধু ওটার এগেনস্টেই অ্যান্টিবডি ফর্ম করে। সো অন্য যে কোনো স্ট্রেইন বাকি 3টার মধ্যে থেকে আসলে, এখন অ্যাকচুয়ালি ডেঙ্গির আরেকটা 5 নম্বর স্ট্রেইনও আবিষ্কার হয়েছে কিছুদিন আগে, যেটা দিয়ে সিমটম করে এখনও জানা যায়নি, বাট আছে। সো এগুলি দিয়ে যদি হয় তখন কিন্তু আবার হতে পারে। সো একবার আক্রান্ত হলে ওই পার্টিকুলার স্ট্রেইনের লাইফ লং ইমিউনিটি ধরে নেওয়া হয়। ক্ষেত্র বিশেষে কিছু কম বেশি হয় বা অন্যান্য ডিজিজের কারণে যদি ইমিউনিটি অ্যাজ এ হোল কমে যায় তখন কিন্তু আবার এই ইমিউনিটি থাকে না, বাট অ্যান্টিবডি লাইফ লং থাকে, লং টার্ম। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম যে সাধারণত এই সময় যেখানে ডেঙ্গি এবং চিকুনগুনিয়া অনেক বেশি হচ্ছে, জ্বর হলেই আসলে চিকিৎসকের কাছে যাওয়া কিংবা হাসপাতালে যাওয়া আসলে সেরকম প্রয়োজন নেই। সেক্ষেত্রে বাসায় কি চিকিৎসা সম্ভব? যদি কোনো রিস্ক ফ্যাক্টরস না থাকে, যদি কোনো ওয়ার্নিং সাইন্স না থাকে এবং খারাপ মানে ডেঙ্গি, সিভিয়ার ডেঙ্গির কোনো সিমটমস না থাকে, তাহলে অবশ্যই বাসায়ই সম্ভব। এবং গাইডলাইন বলে যে শুধু ডেঙ্গি ফিভার যেটা, সেটা হলে বাসাতেই চিকিৎসা করা উচিত। দুটা কারণে: এক, বার্ডেন হয় না; দুই, হাসপাতাল বা অন্য যে কোনো জায়গায় গেলেই সেকেন্ডারি ইনফেকশন, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের একটা রিস্ক চলে আসে যে আমি এক রোগ নিয়ে গেলাম, অন্য আরেকটা রোগ নিয়ে ফেরত আসলাম। সো হ্যাঁ, বাসায় অবশ্যই শুধু ডেঙ্গি ফিভার হলে নর্মাল জেনারেল পপুলেশন ওনারা বাসাতেই ট্রিটমেন্ট নিতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে যদি ওয়ার্নিং সাইন থাকে এবং চিকিৎসকের কাছে অথবা হাসপাতালে ভর্তি হতে হয়, তখন চিকিৎসাটা কেমন হয়, কি করা হয়? ডেঙ্গু বা চিকুনগুনিয়া এই দুটার কোনোটারই খুব স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, কোনো অ্যান্টিভাইরাল নাই। এর মূল জিনিসটা হচ্ছে এক জেনারেল বা সাপোর্টিভ ম্যানেজমেন্ট, যেমন যদি পুষ্টি দেয়া, অনেকে খেতে পারছেন না, সুতরাং তাদেরকে অনেকে হয়তো নাকে নল দিয়ে অথবা শিরাপথে স্যালাইনের মাধ্যমে পুষ্টি দেওয়া যেতে পারে। যাদের ব্লাড প্রেশার কমে যায়, ডেঙ্গিতে একটা জিনিস হয় যে আমরা বলি প্লাজমা লিকেজ, এটা ওই ওয়ার্নিং ডেঙ্গি, সিভিয়ার ডেঙ্গির একটা পার্ট। সো যখন প্লাজমা লিকেজ মানে হচ্ছে রক্তের মধ্যে রক্তকোষ ছাড়াও যে রক্তের তরল অংশটা থাকে সেটি রক্তনালীর বাইরে থেকে টিস্যুতে চলে যায়, শরীরের কোষের মধ্যে চলে যায়, তখন ব্লাড প্রেশার কমে যায়। সো এই অবস্থায় স্যালাইনের মাধ্যমে রক্তের এই তরল অংশটিকে আমরা বাড়ানোর চেষ্টা করি, ব্লাড প্রেশারটাকে ওঠানোর চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রে এই স্যালাইনটাই হচ্ছে আসলে সবচেয়ে এফেক্টিভ চিকিৎসা। এছাড়া মাথা ব্যথা করলে প্যারাসিটামল, জ্বর অতিরিক্ত হলে প্যারাসিটামল, ব্লিডিং যদি এমন হয় যে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে অথবা বিভিন্ন কারণ থাকলে সেগুলিতে আমাদের প্লেটলেট ট্রান্সফিউশন, যদি সেকেন্ডারি কোনো ইনফেকশন থাকে আরও সেটার জন্য ট্রিটমেন্ট। সো সব কিছু মিলিয়ে অ্যাজ এ হোল ট্রিটমেন্টটা হয়। আচ্ছা, ডেঙ্গুর একটা কমপ্লিকেশন আপনি বলছেন যে ব্লাড প্রেশার কমে যায় কারণ প্লাজমা লিকেজ হয়। Right. সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে কারো যদি এই সিজনে, যেহেতু এখন বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেশি, জ্বর হলে আসলে নিয়মিত ব্লাড প্রেশারটা একটু চেক করা দরকার? শুধু ব্লাড প্রেশার তো আসলে অনেক কারণে কমতে পারে। কেউ যদি ভুলে ব্লাড প্রেশারের ওষুধ বেশি খেয়ে ফেলেন, অনেকক্ষণ বাইরে ছিলেন, ভালো করে পানি খেলেন না, তার শরীরে এমনিই ডিহাইড্রেটেড হয়ে গেল, বা অন্য কোনো কারণে হতে পারে। শুধুমাত্র জ্বরের জন্য ব্লাড প্রেশার আসলে বোধহয় খুব এফেক্টিভ একটা ইনার। এছাড়াও বাসায় যারা ব্লাড প্রেশার মাপেন, ফর এক্সাম্পল ডিজিটাল মেশিনে, এটা মাপারও কিছু স্পেসিফিক নিয়ম আছে, যেটার ব্যত্যয় হলে এটা ভুলভাবে বেশি বা কম দেখায়। এরকম ক্ষেত্রে রোগীরা তাহলে শঙ্কায় পড়ে যাবেন। সো ভালো হয় যে ওয়ার্নিং সাইন্সের কথা যেগুলি বললাম WHO গাইডের, কোনোটাতে কিন্তু দেখেন ব্লাড প্রেশার কম সেটা কিন্তু বলেনি। সো আমাদের এটা মেনে বা মাপার বারবার
সেটা করে বরং একটা বিনা কারণে রোগীদের মধ্যে শঙ্কার সৃষ্টি হবে, তৈরি না করাই তার চেয়ে ভালো। অন্যান্য সিমটমসগুলি দেখাই হয়তো বা ভালো হবে। আচ্ছা, আমরা প্রায়ই এই প্রশ্নটি শুনি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি আছে, হয়তো প্রথম দিন দেখা গেল যে প্লেটলেট আমরা যেটা নর্মাল রেঞ্জ বলি তার চেয়ে হয়তো নিচে 1 লাখ বলা হলো, এবং পরের দিন হয়তো দেখা গেল সেটা 90,000-এ নেমে গেছে। এটাতে স্বাভাবিকভাবেই বাবা মা কিংবা আত্মীয় স্বজন অনেকেই চিন্তিত হয়ে পড়েন যে এটা কমে যাচ্ছে, কি করা উচিত। তারা, আমি জানি না আপনি এটা ভালো বলতে পারবেন, তারা হয়তো আপনাদেরকে বলে যে প্লেটলেট দিতে। সেক্ষেত্রে আপনাদের বলার কি থাকে, এবং আপনারা আসলে প্লেটলেট দেন কিনা কিংবা কখন দেন? আপনি ঠিকই বলেছেন যে এরকম প্রশ্নের সম্মুখীন আমরা বেশিরভাগ সময়ই হই, এবং আসলে সচেতনতাটা আমরা হয়তো সৃষ্টি করতে পারিনি। তবে আমাদের শুরুর যে তথ্যচিত্র ছিল সেখানে কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেইন করা হয়েছে যে এখানে প্লেটলেট কমে যাওয়াটা মেইন রিস্ক ফ্যাক্টর না। এরকম যখন আপনি যে সিনারিওটা বললেন যে আস্তে আস্তে কমছে, প্লেটলেট আসলে দিয়ে খুব একটা লাভ হয় না। কেন? একটু আগে আমি বলেছি যে আমাদের রক্ত মজ্জার থেকে রক্ত তৈরি হয়ে যখন রক্তে সংবহনতন্ত্রে আসে, ডেঙ্গির কারণে সেই জায়গায় ভেঙে যায়। আমি বাইরে থেকে সাপ্লাই দিলেও সেটা ভেঙেই যাবে। মাঝখান থেকে যেটা হচ্ছে, আমরা ফরেন বডি, একটা বাইরের মানুষের জিনিস দিচ্ছি কোনো উপকার ছাড়াই। ডেঙ্গিতে সাধারণ অবস্থায় আমাদের প্লেটলেট দেওয়ার কিছু স্পেসিফিক গাইডলাইন আছে। যেমন যদি অ্যাক্টিভ ব্লিডিং শুরু হয়, অনেকেরই আসলে হয়তো অনেক নিচে নামলেও ব্লিডিং হয় না বেশিরভাগেরই, কিন্তু কারো কারো ওই 1 লাখের নিচে অনেক সময় রিস্ক থেকে যায়। আচ্ছা, এরকম ক্ষেত্রে আমরা দিব প্লেটলেট প্লেটলেট। দিতে হয়। আমাদের যদি কোনো একটা 10,000-এর নিচে কাউন্ট হয়ে যায় তখন আমরা দিব, অথবা ইমার্জেন্সি কোনো সার্জিক্যাল প্রসিজার দরকার যেখানে আমার রক্ত বন্ধ জমাট বাঁধানোর প্রয়োজন আছে, তখন আমরা হয়তো তার মানে দিব। একদম স্পেসিফিক ইন্ডিকেশন আছে কখন indication প্লেটলেট ছাড়া। দিতে হবে। আমরা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, কখন যাওয়া উচিত চিকিৎসকের কাছে, লক্ষণ এবং চিকিৎসা সবকিছু নিয়ে, কিন্তু প্রতিরোধের জন্য কোনো টিকা আছে কিনা এটা আমাদের আলোচনা আসলে আসেনি। প্রতিরোধের জন্য ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটার জন্যই কিছু ভ্যাকসিনস আছে। ডেঙ্গির জন্য 2টা এবং চিকুনগুনিয়ার জন্য 2টা। রিসেন্টলি আমেরিকার থেকে তো এগুলি অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু এখনও বাংলাদেশে এসে পৌঁছেনি। এগুলির এখনও কিছুটা স্টাডি ফেজে আছে, সো যে কারণে এখনও এটা তৈরি হয়নি, বাট আস্তে আস্তে আসছে এবং ইনশাল্লাহ এক সময় আমাদের দেশেও চলে আসবে। আচ্ছা, গর্ভবতী মা যদি ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়াতে আক্রান্ত হন, সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানের কি কোনো ক্ষতি হতে পারে? যদি ডেঙ্গুর 2টা ক্ষেত্রেই গর্ভবতী মা যদি আক্রান্ত হন, তাহলে ভ্রূণ বা গর্ভজাত শিশুর ইনফেক্টেড হওয়ার রিস্ক থাকে। আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি এটা মেডিকেল টার্মে। যদি ডেঙ্গি আক্রান্ত মায়ের গর্ভের শিশু থাকে, তাহলে গর্ভাবস্থাতেই কিছু কমপ্লিকেশন হয়, যেমন ওজন কম হতে পারে, অথবা ওই অবস্থাতেই তার মৃত্যু হতে পারে। অন্যান্য ভিতরে মানে ওই ভ্রূণের ভিতরে ব্লিডিং হতে পারে, সোজা কথায় প্রেগনেন্সির কমপ্লিকেশন। চিকুনগুনিয়ার ক্ষেত্রে যদি সাধারণত মানে জন্মের জাস্ট ইমিডিয়েট আগ দিয়ে ইনফেক্টেড হয়, তখন সেটা বাচ্চার বা শিশুর ভিতর আক্রান্ত হয়ে যায়। তার লক্ষণগুলি প্রকাশ পায় সাধারণত জন্মের পরে। সেক্ষেত্রে বাচ্চার একদম নবজাতকের জ্বর থাকে, শরীরের র্যাশ থাকে, এবং এই র্যাশগুলি খুব যে ফোস্কার মতো ব্লিস্টারিং র্যাশ থাকে, কালো পিগমেন্টেড হয়ে যায়। বাচ্চার নড়াচড়া কম করতে পারে, বিকজ তারও আসলে অনেক ব্যথা হয় এবং তার জন্য সে কান্না করে বেশি, খাওয়া দাওয়া কম করে, ইত্যাদি সিমটমসগুলি দেখা যায়। আচ্ছা, তার মানে একজন গর্ভবতী নারী তিনি যদি ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হন, তাহলে তার আসলে সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত। তখন অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার যে চিকিৎসা সেটা নিতে হবে। এমনকি ডেঙ্গি, স্পেশালি ডেঙ্গি যদি আক্রান্ত হন,
প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে প্রিম্যাচিওর বার্থ লেবার করে আসে এবং তাড়াতাড়ি অনেক সময় সিজারের মাধ্যমে বা এনভিডির মাধ্যমে বাচ্চা বেরও করে ফেলতে হতে পারে। আচ্ছা, ডেঙ্গুতে আমরা দেখেছি যে অনেকেরই মৃত্যু হয়েছে যদি আমরা সঠিক সময়ে চিকিৎসা না করতে পারি কিংবা সচেতনতার অভাবে অবহেলার কারণে অনেকে মারা গিয়েছেন। চিকুনগুনিয়াতে কি মৃত্যু হতে পারে? থিওরিটিক্যালি না, অত্যন্ত রেয়ার, এখন পর্যন্ত রেকর্ডেড না। আচ্ছা, যদি এক্সট্রিম ফেজে অ্যাটিপিক্যাল চিকুনগুনিয়া হয়ে হার্ট বা ব্রেইন আক্রান্ত করে তখন থিওরিটিক্যালি আছে, বাট প্র্যাকটিক্যালি আমরা এখন পর্যন্ত কোনো রেকর্ডেড নাই। আচ্ছা, যেহেতু চিকুনগুনিয়াতে সারা গায়ে অসম্ভব ব্যথা হয় এবং আপনি বলেছেন আমাদের একজন দর্শককে যে হাতের আঙুল, পায়ের আঙুলের জয়েন্টগুলোতে পর্যন্ত ব্যথা থাকে, সেক্ষেত্রে যাদের বাতের ব্যথা আছে তারা কি এই বাতের রোগের ওষুধ খেতে পারেন কিংবা এটার প্রয়োজন হয়? চিকুনগুনিয়াতে সাধারণত নর্মাল যেসব ব্যথার ওষুধ যেমন প্যারাসিটামল বা কিছু আমরা বলি ওপিওয়েড অ্যানালজেসিক, সেগুলি দিয়ে ব্যথাটা ইনিশিয়ালি উপশম করা হয়। এছাড়া ঠান্ডা শেক এরকম দিয়েও ব্যথার উপশম করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তথ্যচিত্র শুনেছি যে মাত্র 30% আসলে লং টার্ম পেইন থাকে। যদি 3 মাসের অধিক সময়ের পরেও এই জয়েন্ট পেইনগুলির ব্যথা যদি ভালো না হয়, তখন আমরা পরবর্তীতে ব্যথানাশক যেসব ওষুধ আছে, যেমন তার মধ্যে বাতের ব্যথার ওষুধগুলিও আছে, প্রয়োজন হলে দিতে হতে পারে। আচ্ছা, সাধারণত যেহেতু আপনি বাতের ব্যথার ওষুধের কথা বলেন এবং প্যারাসিটামলের কথা বলেন, সেজন্য আমি জানতে চাই যে সাধারণত এ ধরনের রোগে সবসময় বলা হয় যে প্যারাসিটামলই খেতে, অন্য কোনো ওষুধ খেতে নিষেধ করা হয়। এটা আসলে জরুরি কেন? এটার খুব বড় একটা কারণ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন করেছেন, যাতে কেউ ভুল করে অন্যান্য ব্যথার ওষুধ না হয়। ব্যথার ওষুধের একটা অন্যতম মেকানিজম যেটা আছে, সেটা আসলে অনেক সময় সেই একই মেকানিজমে আমাদের শরীরের প্লেটলেটগুলি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। একটা উদাহরণ বলেছিলাম যে হৃদরোগের যারা রোগী তারা প্রায় অ্যাসপিরিন, ইকোস্প্রিন বা ওই যে ক্লপিডোগ্রেল, ক্লপিড, অ্যানক্লগ, এইসব রক্ত তরল করার স্বাভাবিক ভাষায় যেটা বলে এরকম ওষুধ খান। এগুলি কিন্তু প্লেটলেটকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে কাজটা করে। ব্যথার ওষুধেরও কিন্তু এই সেম সাইড এফেক্টটা থাকতে পারে। সো এমন কোনো ব্যথার ওষুধ যদি বা জ্বরনাশক ওষুধ খান যেটার প্লেটলেট অ্যাক্টিভেশন বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এমনি ঝুঁকি না থাকলেও রোগী নিজে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি করছেন। এছাড়াও ওই ধরনের ব্যথার ওষুধে গ্যাস্ট্রিকের একটা কথা বলেছিলেন, এই পেপটিক আলসার ডিজিজের রিস্ক বেড়ে যায় এবং পেটের ভিতর রক্তক্ষরণ হওয়ার রিস্ক বেড়ে যায়। এই রকম কোনো ঘটনা যাতে না ঘটে, মানে এটার জন্যই সাধারণ অবস্থায় প্যারাসিটামল ছাড়া অন্য যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া নিষেধ করা হয়। আচ্ছা, আমি শুধু এক লাইনে আপনার কাছে জানতে চাইব যে সব ডেঙ্গু রোগীদেরই কি হাসপাতালে ভর্তি হলে শিরায় স্যালাইন দিতে হয়? সাধারণত যে পরিস্থিতিতে তারা ভর্তি হন তখন আসলে স্যালাইনটাই তার প্রধান চিকিৎসা। আমাদের হাতে আর একেবারেই সময় নেই। আমাদের দর্শকের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকলে দেবার জন্য অনুরোধ করছি। দর্শক মণ্ডলী, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এখন খুবই সবাইকে এফেক্ট করছে। আপনারা অলরেডি শুনেছেন যে আমরা কি কি লক্ষণ দেখলে ডেঙ্গি বা চিকুনগুনিয়া আন্দাজ করতে পারি এবং কি কি হলে আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে। সুতরাং কখনোই বাসায় দেরি না করে সময় মতো চিকিৎসকের কাছে বা হাসপাতালে উপস্থিত হলে আমাদের ঝুঁকি কমবে। তার চেয়েও বেশি হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আমরা এই এডিস মশার যাতে সংখ্যা কমে যায়, আমাদের সামাজিকভাবে সচেতনতার যে কিছু পয়েন্টস আছে আমাদের তথ্যচিত্র সেগুলো আমরা পালন করলে অবশ্যই আমরা ভালো থাকবো। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি ডেঙ্গু চিকুনগুনিয়া সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে।
আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।